চারিদিক জনমানব শূন্য হয়ে আছে। বিস্তৃত ত্রিমিরে ঢাকা কালো রাতের ইতি টেনে সবে সবে ভোরের আলো ফুটেছে ধরণীতে। সূর্য এখনো তার তেজস্ক্রিয়তা ছড়ায়নি পুরোপুরি। প্রকৃতিতে হিম ধরা শীতল পরিবেশ বিরাজমান। হাইওয়ে রাস্তার অদূর থেকে ভেসে আসছে দু একখানা ক্যাভার্ড ভ্যানের সাই সাই আওয়াজ। রাস্তার দুপাশে স্থির মূর্তি হয়ে দাঁড়িয়ে থাকা সারি সারি বৈদ্যুতিক খুঁটির মাথায় বসেছে জোড়ায় জোড়ায় বন্য পাখিদের ঝাঁক। একের পর এক বন্য পাখিদের চোখের আড়াল করে নিভু নিভু ভোরে ফাঁকা রাস্তার মাঝ দিয়েই আপন গতিতে এগিয়ে যাচ্ছে কৃতিকের চার চাকা ব্ল্যাক মার্সিডিজ। গন্তব্য সান ফ্রান্সিসকো ছাড়িয়ে নিজের নির্জন ছোট্ট বাড়িটা। এখন অবশ্য শুধু নিজের বলা যায় না, যেহেতু ও একজনের সারা জীবনের দায়িত্ব নিয়েছে, সেহেতু কৃতিকের যা তা তো তারও বটে। এই হিমধরা ঠান্ডার মাঝেও গাড়ির জানালার গ্লাস খুলে তাতে দু হাত রেখে তার উপর চিবুক ঠেকিয়ে ফুপিয়ে কাঁদছে অরু। যদিও কৃতিক কান্নাকাটি একদম পছন্দ করে না, কিন্তু তাতে আপাতত অরুর হেলদোল নেই। জীবনটাই যেখানে এলোমেলো করে ছেড়ে দিয়েছে, সেখানে পছন্দ অপছন্দ দিয়ে কি আসে যায় আর। কৃতিক কি ভাববে সেসব কথা মাথায় না ঢুকিয়ে এয়ারপোর্ট থেকে বেরিয়ে বাড়ির উদ্দেশ্যে গাড়িতে ওঠার পর থেকেই কেঁদে ভাসাচ্ছে সে। মুখমণ্ডল জুড়ে তার আকাশ সম দুঃখের ছড়াছড়ি। অরু প্যাসেঞ্জার সিটে বসা সত্ত্বেও পা দুটো তুলে রেখেছে সিটের উপর। ও আরাম করে বসে আছে দেখে কৃতিকও বুঝে শুনেই গাড়ি ড্রাইভ করছে আপাতত, যাতে অরুর কোথাও না লাগে। অরুর বাঁধনহারা রেশমের মতো লম্বা সিল্কি চুলগুলো ক্রমাগত উড়ে এসে আছড়ে পড়েছে কৃতিকের চোখে মুখে। মাঝে মধ্যে ড্রাইভ করতেও অসুবিধা হচ্ছে খুব, তবুও কৃতিক কোনো কিছুরই পরোয়া করছে না, কারণ ওর কাছে এই চুলের মিষ্টি গন্ধটা হৃদয় জুড়িয়ে দেওয়ার মতোই প্রশান্তিদায়ক। দরকার পড়লে 1 ঘন্টার রাস্তা 2 ঘন্টায় অতিক্রম করবে, তবুও নিজের শরীর থেকে অরুর চুল সরাবে না। কিন্তু অরু তো সেই ভোর রাত থেকেই বাইরে মুখ দিয়ে বসে আছে। বাইরের হিমধরা পুরো ঠান্ডাটা ওর চোখে মুখে এসে হামলে পড়ছে। এরকম ঠান্ডার মধ্যে বাইরের মুখ দিয়ে আর কিছুক্ষণ বসে থাকলে বাড়িতে যেতে যেতেই অরুর নিউমোনিয়া হয়ে যাবে নিশ্চিত। তাই কৃতিক এবার এক হাতে ড্রাইভ করতে করতেই অন্য হাত দিয়ে জানালার কাঁচটা তুলে দিল। জানালার কাঁচ টেনে দেওয়াতে একটু পিছিয়ে বসেছে অরু, তবুও কান্নাটা থামায়নি। চোখ দিয়ে তার এখনো গঙ্গা যমুনা বয়ে যাচ্ছে। অরুকে এখনো কাঁদতে দেখে সামনের ফোকাস করেই বিরক্ত ভঙ্গিতে কথা ছড়ে কৃতিক। কাঁদছিস কেন এভাবে? মেরেছি তোকে? কৃতিকের কথার পেছনে অরু মৌনতা পালন করে, শুধু মনে মনে বলে, এর থেকে মারলে বেশি ভালো হতো। একটা প্রশ্নের উত্তর দিতে গিয়ে সেই কখন থেকেই চুপ হয়ে আছে অরু। আদৌ উত্তর দেবে বলেও মনে হচ্ছে না। গতকাল থেকেই মুখে কুলু পেটে বসে আছে মেয়েটা। কৃতিক জানে কাকে কিভাবে কথা বলাতে হয়, তাই ও খানিকটা কৌশলী পন্থাই অবলম্বন করলো। হুট করেই মাঝ রাস্তায় গাড়ির ব্রেক কষলো। এভাবে গাড়ির ইঞ্জিন বন্ধ হয়ে যাওয়াতে অরু হকচকিয়ে বাইরে তাকিয়ে বলল, এসে গেছি। কথাটা বলে বাইরে তাকিয়ে যেই দেখলো এটা তো মাঝ রাস্তা, তৎক্ষণাৎ ঘাড় ঘুরিয়ে কৃতিকের পানে প্রশ্নসূচক দৃষ্টি নিক্ষেপ করে অরু। ওর চাহনি পাত্তা না দিয়ে গাড়ি ড্রয়ার থেকে একটা রূপোর নুপুর বের করে সেটাকে চোখের সামনে ধরে কৃতিক শুধালো, এটা তোর? কৃতিকের প্রশ্নে অরু হ্যাঁ সূচক মাথা নাড়ায়। চাই এটা? এবারও অরু উপর নিচ মাথা নাড়িয়ে হ্যাঁ বলল। তাহলে গাড়ি থেকে নাম। কৃতিকের শেষবারের কথায় অরুর চোখ কপালে তুলে বলল, নামবো মানে? এই অচেনা রাস্তায় আপনি আমায় নামিয়ে দিয়ে যাবেন? ইডিয়েট! অস্ফুটে কথাটা বলে কৃতিক নিজেই গাড়ি থেকে নেমে গেল। অরু কৃতিকের যাওয়ার পানে চোখ রেখে বুঝলো এটা একটা পেট্রোল পাম্প। তার পাশে ছোটখাটো একটা মাঠ, হয়তো প্রয়োজনীয় কিছু কিনতে গিয়েছে সে। খানিক বাদেই একটা মিনারেল ওয়াটারের বোতল হাতে নিয়ে ফিরে এলো কৃতিক। অতঃপর গাড়িতে বসে সেটা অরুর দিকে এগিয়ে দিয়ে বলল, বাইরে গিয়ে চোখ মুখ ধুয়ে আয়, তোকে পেতনির মতো দেখাচ্ছে। আমি রীতিমতো ভয় পাচ্ছি। কৃতিকের কথাটা অরুর মোটেই পছন্দ না হলেও এই মুহূর্তে চোখে মুখে আদতে একটু পানি ছিটানোর প্রয়োজন। তাই গায়ে গুঁই না করে লম্বা চুলগুলোকে হাত খোপা বেঁধে গাড়ি থেকে বেরিয়ে গেল অরু। চোখে মুখে ইচ্ছে মতো পানির ঝাপটা দিয়ে নাক টেনে নিজেকে একটু স্বাভাবিক বানিয়ে পুনরায় গাড়িতে ফিরে এলো। অরু গাড়িতে বসতেই ওর দিকে টিস্যু এগিয়ে দিল কৃতিক।
অরু টিস্যু দিয়ে মুখ মুছতে মুছতে বলল, এবার তো দিন, নপুরটা আমার ছোটবেলার স্মৃতি। নুপুরটা নিয়ে যাওয়া কি খুব দরকার? পরে নিলে হয় না? কৃতিকের কথায় অরু আচমকা দৃষ্টিপাত করলো ওর চোখের দিকে। মনে মনে বলল, আশ্চর্য, আমার নপুর দিয়ে ওনার কাজ কি? অরুর ভাবনার ছেদ ঘটিয়ে এক টানে ওর পা দুটো নিজের উরুর উপরে তুলে নিল কৃতিক। এভাবে পা তুলে ফেলায় আকস্মাৎ পেছনে ঝুঁকে গেল অরু। পুরো গাড়ি জুড়ে তখনও পিনপতন নীরবতা বিরাজমান, যার দরুন অরুর তীব্র শ্বাস প্রশ্বাস আর হঠাৎ বেড়ে যাওয়া হৃদস্পন্দনের আওয়াজ স্পষ্ট শুনতে পাচ্ছে কৃতিক। অরুর এহেন পরিস্থিতিকে গ্রাহ্য না করে আলতো হাতে ওর পায়ে নুপুর পরানো শুরু করে সে। নিজ পায়ে কৃতিকের হাতের নরম স্পর্শ অনুভব হতেই ঠোঁট কামড়ে ফুপিয়ে কেঁদে ওঠে অরু। নিজের এলোমেলো অজানা অনুভূতিতে বিরক্ত ও। যথাসম্ভব নয় তাই সম্ভব করে ছেড়েছে কৃতিক, কিন্তু অরুকেই কেন বলির পাঠা বানিয়ে এইরকম একটা অস্বাভাবিক সম্পর্কে জড়ালো সে? কেন অরুর সাথে সাথে নিজের জীবনটাকেও অগ্রহণযোগ্য সম্পর্কের মাঝে ঠেলে দিল? কি চাইছে কৃতিক? এভাবে অরুর জীবনটা নষ্ট করে কোন ভুলের শোধ নিল সে? একটা দুটো নয়, অরুর মনে হাজারো দানা বাঁধা প্রশ্নের ছড়াছড়ি। কিন্তু কে দেবে এত প্রশ্নের উত্তর? কৃতিক তো উত্তর দেওয়ার মতো ছেলেই নয়, অরুর প্রশ্নের তো মোটেই নয়। অথচ এখন এই মুহূর্তে কি সুন্দর করে মনোযোগ দিয়ে অরুর পায়ে নুপুর পরাচ্ছে সে। দেখে মনে হচ্ছে এর চেয়ে প্রয়োজনীয় আর সূক্ষ্ম কাজ কোনোদিনও করেনি কৃতিক। অরু তখন থেকে হিজিবিজি চিন্তায় বিভোর হয়ে আছে। চারিপাশে ওর খেয়ালই নেই মোটেই। কৃতিক নিজের হাতের কাজটা শেষ করে এক পলক ভাবুক অরুর চোখের দিকে তাকালো, অতঃপর নিজের হাতের বাঁধনটা আরো শক্ত করে ওর পায়ে আকস্মাৎ হ্যাচকা টান মেরে অরুকে নিজের কাছাকাছি টেনে নিয়ে এলো। আচমকা পায়ে টান দেওয়াতে সুতির ঘাগড়াটা অনেকটা উপরে উঠে গিয়ে মোমের মতো সুন্দর পা দুটো দৃশ্যমান হয়ে উঠেছে কৃতিকের চোখের সামনে। কৃতিক শুষ্ক ঢোক গিলে সেদিকে একবার পরখ করে, চোখ ঘুরিয়ে অরুর অশ্রুসিক্ত নয়নে চোখ রাখলো। তারপর আর একটু কাছে এগিয়ে গিয়ে নিজের বৃদ্ধাঙ্গুলি দিয়ে ওর চোখের জলটুকু মুছিয়ে দিতে দিতে মাদকতায় নিবিষ্ট চাহনি নিক্ষেপ করে দু ঠোঁট নাড়িয়ে হাসকি স্বরে বলল, বউ। কৃতিক খুব আস্তে করে শব্দটা উচ্চারণ করলেও অরুর শ্রবণেন্দ্রিয়তে তা স্পষ্টভাবেই পৌঁছেছে। কথাটা শোনা মাত্রই অজানা শিহরণে শরীর ছেয়ে গেল অরুর। কাঁটা দিয়ে উঠল শরীরের প্রত্যেকটা লোমকূপ। অজান্তেই তলপেটের মাঝে ডানা ঝাপটাতে শুরু করে দিল অসংখ্য প্রজাপতির দল। ইস, কি অস্বস্তিদায়ক অনুভূতি! অরুর কেমন কেমন লাগছে, গলাটা শুকিয়ে কাঠ হয়ে গিয়েছে মুহূর্তেই। কৃতিক এখনো একইভাবে তাকিয়ে আছে। অরু আমতা আমতা স্বরে বলে উঠল, আমি পানি পান করব। অরুর কথায় কৃতিকের ঘোর কেটে যায়। ও মুহূর্তেই অরুর থেকে দূরত্ব বাড়িয়ে ড্রাইভিংয়ে মনোযোগ দেয়। ড্রাইভ করতে করতে মনে মনে কৃতিক ভাবছে। ওদিকে অরু এক নিঃশ্বাসে ঢকঢক করে পানি পান করে পুরো বোতল খালি করে ফেলেছে। তবুও কোনো কিছুরই তৃষ্ণার্ত হাঁসফাঁস করছে ভেতরটা। কি অদ্ভুত এই অনুভূতি! কৃতিক কি জাদু জানে? অরু ফ্রন্ট ইয়ার্ডে দাঁড়িয়েছিল। অরু অনুকে দেখা মাত্রই ফ্রেঞ্চ গেট ঠেলে ভেতরে প্রবেশ করে দৌড়ে গিয়ে অনুর গলা জড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদে ওঠে। অনু জানে অরুর এমন কান্নার কারণও ও নিজেই, তাই নিজের কাজে বড্ড অনুতপ্ত অনু। অরুর এমন হৃদয় নিংড়ানো কান্নার গতিবেগে অনু আর নিজেকে সামলে রাখতে পারল না। বোনকে দুহাতে জড়িয়ে ধরে ডুকরে কেঁদে ওঠে অনু, বলে, আমার উপর অভিমান করে এভাবে কাঁদিস না সোনা। আপা, খুব সরি। আর কখনো তোকে এভাবে বকবো না। আমার ঘাট হয়েছে। অনুর কথায় ক্রন্দনরত অরু এদিক ওদিক না সূচক মাথা নাড়ায়। অরুর ভাবভঙ্গিমা অনুর বোধগম্য হয়নি, তাই অনু পুনরায় নরম সুরে বলল, বলেছি তো আর কখনো বকবো না এভাবে। এসেছিস থেকেই কেঁদেই যাচ্ছিস। কি হয়েছে? কৃতিক ভাইয়া কিছু বলেছে? দেখি আমার দিকে তাকা। অরুর গাল দুটো আজলা করে ধরে মুখোমুখি দাঁড় করিয়ে অনু আবারও শুধায়, কৃতিক ভাইয়া কিছু বলেছে? অনুর প্রশ্নে অরু পেছনের দৃষ্টি নিক্ষেপণ করে। তাকিয়ে দেখে কৃতিক নেই, হয়তো ভেতরে চলে গিয়েছে অনেক আগেই। তারপর পুনরায় অনুর দিকে তাকিয়ে না সূচক মাথা নাড়িয়ে নাক টেনে অরু বলে, কেউ কিচ্ছু বলেনি। অরু নিশ্চিত হয়ে অরুর দু চোখ মুছিয়ে দিতে দিতে বলল, মায়ের অপারেশন হয়ে গেছে, এখন আইসিইউতে আছে। 2-1 দিনই হয়তো চোখ খুলবে মা।
তারপর আমরা মায়ের সাথে কথা বলতে পারবো। মাকে নিয়ে দেশেও ফিরে যাব। আর দুঃখ নেই। এত বড় একটা খুশির খবরও কেন যেন খুশি হতে পারলো না অরু। কি করে পারবে? গতকাল রাতেই নিজের সবটা সৎ ভাইয়ের নামে লিখে দিয়ে এসেছে। এসব কথা জানাজানি হলে মা আপা কেউই ওকে মেনে নেবে না, ভালোবাসবে না, উল্টে নোংরা বলে আখ্যায়িত করবে। এতগুলো দিন পরে একটুখানি খুশির মুখ দেখেছিল ওর পরিবারটা, অথচ অরু সবার আড়ালে সেটা ধূলিসাৎ করে মাটিতে মিশিয়ে এসেছে। কৃতিক কেন করলো এমনটা? নিজের ভাবনার মাঝেই অরু তৎক্ষণাৎ মনে মনে ঠিক করে নিয়েছে কৃতিককেও প্রশ্ন করবেই করবে, তাতে যা খারাপ হওয়ার হোক। তাছাড়া কৃতিক তো ওর সাথে খারাপ কোনো কিছু করার বাদ রাখেনি, তাহলে তো ভয় কিসের? অরুর অজ্ঞাত ভ্রমকে ভাঙিয়ে দিয়ে ফ্রেঞ্চ গেট ঠেলে আগমন ঘটে প্রত্যয়ের। প্রত্যয়কে দেখে অরু এক নজর অনুর মুখের দিকে তাকিয়ে দ্রুত হেঁটে বাসার ভিতরে চলে যায়। অরু চলে গেলেও অনু নিজেও পা বাড়ায় ভেতরে যাওয়ার উদ্দেশ্যে। এই মুহূর্তে প্রত্যয়ের সাথে কথা বলা তো দূরে থাক, ওর মুখটাও দেখতে ইচ্ছে করছে না অনুর। কিন্তু পেছনে ঘুরে কয়েক কদম পা বাড়াতেই প্রত্যয় ওকে টেনে ব্যাকইয়ার্ডে নিয়ে দেওয়ালের সাথে চেপে ধরে। প্রত্যয়ের এমন কাণ্ডে অনু রেগে মেগে ঝাঁঝিয়ে উঠে বলে, কি অসভ্যতা শুরু করেছেন? বাড়িতে কৃতিক ভাই আছে। প্রত্যয়ের মুখটা শক্ত হাতে চেপে ধরে বলল, সিউ, ওই জন্যই তো বলছি আস্তে কথা বলো। অনু ওর হাতটা ঝটকা মেরে সরিয়ে দিয়ে বলল, কি চাই আপনার? আমাকে ইউজ করে স্বাদ মেটেনি? নাকি তিন্নির সাথে আজ দেখা হয়নি তাই রিপ্লেসমেন্ট হিসেবে আমার কাছে এসেছেন? প্রত্যয় চটে আছে খুব। মেয়েটার তেজের সাথে কিছুতেই পেরে ওঠে না সে। কিন্তু এই মুহূর্তে অনুর ব্লেডের মতো ধারালো কথার আঘাতে রক্তাক্ত হয়ে যাচ্ছে হৃদয়টা, সেই সাথে মস্তিষ্ক হয়ে উঠেছে হিতাহিত জ্ঞান শূন্য। প্রত্যয় নিজেকে সামলাতে না পেরে চড়াত করে তুঙ্গে উঠে যাওয়া মেজাজের বহিঃপ্রকাশ ঘটালো তৎক্ষণাৎ। অনুর হাত দুটো মাথার উপরে তুলে দেওয়ালের সাথে চেপে ধরে ওর গলার কাছে মুখ নিয়ে দাঁতে দাঁত চেপে প্রত্যয় বলে, সু, কথা না শুনলে জানে মেরে ফেলবো। গত 2 দিন ধরে কুকুরের মতো পিছন পড়ে আছি, কিছু একটা এক্সপ্লেনই করতে চাচ্ছি। একবারও সুযোগ দিয়েছো আমায়? এত তেজ কেন তোমার? প্রত্যয় এই প্রথমবার অনুকে তুমি করে অধিকার খাটিয়ে কথা বলল। প্রত্যয়ের মুখে তুমি শুনে হতবাক হয়ে ওর চশমার আড়ালে ধূসর চোখ জোড়ার দিকে বিনা বাক্যে তাকিয়ে আছে অনু। একটুখানি থেমে প্রত্যয় পুনরায় কঠিন সুরে বলল, আর কি যেন বললে? ইউজ ইউজ করা কাকে বলে সেটা কি আদৌ বোঝো তুমি? নাকি বুঝেই যাকে তাকে গিয়ে এসব বলো? অনু এবারও পুরোপুরি নিশ্চুপ। ও ধ্যানমগ্ন হয়ে চেয়ে আছে প্রত্যয়ের চোখে। অনুকে তখন থেকে এভাবে অবাক নয়নে চেয়ে থাকতে দেখে রাগী আওয়াজটা মুহূর্তেই নিচু হয়ে গেল প্রত্যয়ের। চোখ দুটোতে হিংস্রতার জ্বলন্ত অঙ্গার দপ করে নিভে গিয়ে তাতে জড়ো হলো এক রাস মুগ্ধতা। এলোমেলো অনুভূতিগুলো উত্থাল পাথাল ঢেউয়ে তুলে আছড়ে পড়েছে মনের তটে। অনু এতটা কাছে দাঁড়িয়ে আছে, এতটা কাছে যে ওর তপ্ত নিঃশ্বাসগুলো প্রত্যয়ের মুখমণ্ডলে ছড়িয়ে পড়েছে বারে বারে। এবার আর কোনো কথা নয়। অদূর নিষ্প্রভ চোখে এক পলক চোখ রেখেই প্রত্যয় নিজেই খেয়ে হারিয়ে ফেলল। মুহূর্তেই নিজের ওষ্ঠাগত করে নিল অনুর তীর তীর করে কাঁপতে থাকা অধর যুগল। অনুর ঠোঁটের ছোঁয়ায় হঠাৎ করেই যেন উন্মাদনা ছড়িয়ে পড়ল প্রত্যয়ের শরীরের রন্ধ্রে রন্ধ্রে। অনুর দিক থেকে কোনোরূপ বাধা না আসাতে পরম আবেশে চোখ দুটো বন্ধ হয়ে গেল আপনা আপনি। এদিকে প্রত্যয়ের নরম ঠোঁটের স্পর্শে অনুর জান যায় যায় অবস্থা। খানিকক্ষণ চোখ বন্ধ রেখে স্থির হয়ে দাঁড়িয়ে থাকলেও পরেক্ষণেই 2 হাত দিয়ে প্রত্যয়কে ঠেলে সরিয়ে দিয়ে তড়িৎ গতিতে মুখ ঘুরিয়ে অন্যদিকে তাকালো অনু। অনুর ধাক্কায় প্রত্যয় নিজের সম্বিত ফিরে পেয়ে নিজের কর্মকাণ্ডের জন্য লজ্জিত হয়ে নরম সুরে বলল, আই অ্যাম সরি। আসলে অনু ওকে মাঝ পথে থামিয়ে দিয়ে না ঘুরেই জবাব দিল, সরি বলতে হবে না, আপনি যান এখন। আমি তোমার সাথে কথা বলতে চাই অনু, একান্তে। আমায় কি একটুখানি সময় দেওয়া যায় না? অনু এবার ঘুরে দাঁড়িয়ে প্রত্যয়ের মুখোমুখি হয়ে শুধালো, প্রত্যয় সাহেব, আপনি শুধু আমার, তাই তো? প্রত্যয় সেদিনের মতোই কণ্ঠে দৃঢ়তা টেনে বলল। 100%। অনুর এইটুকু আশকারা পেয়ে প্রত্যয় যেন চাঁদ হাতে পেয়েছে। খুশির ঝিলিক ফুটে উঠেছে ওর চোখে মুখে। প্রত্যয়কে এভাবে নিঃশব্দে ঠোঁট কামড়ে হাসতে দেখে অনু ভেতরে যেতে যেতে ঘাড় ঘুরিয়ে আবারও পেছনে তাকিয়ে বলল, আগামীকাল বিকেলে সি বিচে অপেক্ষা করব। আর হ্যাঁ, বাবলটি আনতে ভুলবেন না যেন।
প্রত্যয়ের নরম হাসি এতক্ষণে পুরো ঠোঁট জুড়ে প্রসারিত হলো। ও পেছন থেকে হাঁক পেড়ে বলল, যথাজ্ঞা মহারানী। মাঝরাতে ফেরি লাইটের নিভু নিভু আলো আর সুইমিং পুলের নীলচে পানির কলকলানি মিলেমিশে পুরো ছাদ বারান্দা জুড়ে ম্যাজিক্যাল আলো ছায়া তৈরি করেছে। মাথার উপর খোলা আকাশ, আকাশের রূপোর থালার মতো মস্ত বড় চাঁদ উঠেছে। কখনো কখনো সেই চাঁদ ঢেকে যাচ্ছে পেজা তুলোর মতো উড়ো মেঘ, আবার কখনো তীর্যক রূপলি আলো ছড়াচ্ছে পুরো ভুবন জুড়ে। চাঁদের দিকে নিকোটিনের ধোঁয়া ছাড়তে ছাড়তে সেটাই তখন থেকে বেশ আগ্রহ নিয়ে পরখ করছে কৃতিক। রাত প্রায় 2:35, তাও চোখের পাতায় ঘুম আসার নাম নেই। তাই তো রুম থেকে বেরিয়ে ছাদ বারান্দায় এসে সিগারেট ধরিয়েছে সে। সিগারেটের কুণ্ডলি পাকানো ধোঁয়ার সাথে সাথে উড়িয়ে দিচ্ছে নিজের মনের জমানো অজস্র অযাচিত ভাবনাগুলোকে। অবশ্য এখন আর ভেবে লাভটাই বাকি, ওরও তো সারা জীবনের জন্য অরু নামটা ভাবতে যতটা দেরি হলো, অরুর সেখানে উপস্থিত ততটা হতে দেরি হলো না। নিশুতি রাতে কারুর নিস্তব্ধ পায়ের আওয়াজ পেয়ে কৃতিক পেছনে ঘুরে দেখলো অরু দাঁড়িয়ে আছে। পরনে খয়েরি রঙের সুতির চুড়িদার, লম্বা চুলগুলো দিয়ে টুপটুপ করে পানি ঝরে শরীর ভিজে যাচ্ছে। তাতেও হেলদোল নেই অরুর। চোখে মুখে চরম বিষণ্ণতার ছাপ স্পষ্ট। হাত পায়ের ফর্সা ত্বকগুলো ফ্যাকাশে হয়ে কুঁচকে আছে, মনে হচ্ছে অনেকক্ষণ ধরেই পানিতে ভিজেছে। অরুর এমন উদভ্রান্তের মতো মুখশ্রী দেখে কৃতিক ভ্রু কুঁচকে শুধালো, এত রাতে শাওয়ার কেন নিচ্ছিস? কি প্রয়োজনে? অরু জবাব দেয় না, চুপচাপ গিয়ে দাঁড়ায় কৃতিকের মুখোমুখি। কৃতিকের পরনে কালো হুডি আর ওভারসাইজ ডেনিম। অরু নিষ্প্রভ চোখে কৃতিকের কালো কুচকুচে হুডিটার দিকে চেয়ে আছে চুপচাপ। ওর কর্মকাণ্ড দেখে কৃতিক বিরক্ত ভঙ্গিতে বলল, এত রাতে না ঘুমিয়ে এখানে কি? আমার সাথে ঘুমাবি? ঘুমাতে চল, আমিও একটু আরাম করে ঘুমাই। কৃতিকের কথা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে দু হাত দিয়ে ওর পেশি বহুল বুকের উপর ধাক্কা দিয়ে অরু কাঁদতে কাঁদতে বলল, কেন করলেন এটা? কি দোষ করেছি আমি? কোন দোষের শাস্তি স্বরূপ আমার জীবনটা এইভাবে তছনছ করে দিলেন আপনি? বলুন কেন, কি হলো বলুন। এবার 2-3বার যখন কৃতিকের বুকের উপর অরু ধাক্কা দিতে যাবে, তখনই ওর 2 হাত শক্ত করে চেপে ধরে কৃতিক। চেহারায় গাম্ভীর্য টেনে এনে কঠিন সুরে বলে, যা করেছি খুব ভেবেচিন্তে ঠান্ডা মাথায় করেছি। এবার এটা যত তাড়াতাড়ি মেনে নিবি ততই তোর জন্য মঙ্গল। কৃতিকের কথায় অরু ঝাঁঝিয়ে উঠে বলল, আপনি কি পাগল? আপনার বাবা জামশেদ জায়ান চৌধুরী আমার মায়ের প্রয়াত স্বামী, সে হিসেবে আপনি আমার সৎ ভাই। কিভাবে ভুলে গেলেন এটা? অরুর কথাটা উচ্চারণ করার সঙ্গে সঙ্গে কৃতিক টান মেরে এক হাতে ওর কোমরে জড়িয়ে ধরে অন্য হাতে শক্ত করে ওর গাল দুটো চেপে ধরে বলল, খবরদার, নিজেকে আমার বোন বলবি না, একদম মেরে ফেলবো। তুই আমার বিয়ে করা বউ, তোর সব কিছু আমার। তোর পায়ের নখ থেকে মাথার চুল পর্যন্ত এভরিথিং ইজ বিলংস টু মি। তীব্র রাগে কাঁপতে কাঁপতে কথাটুকু শেষ করে অরুকে ধাক্কা মেরে সরিয়ে দেয় কৃতিক। কৃতিক ছাড়তেই অরু কাঁদতে কাঁদতে মেঝেতে বসে পড়ে। অতঃপর হেঁচকি তুলে অস্পষ্ট সুরে বলে, সমাজ কোনোদিনও এই বিয়েকে স্বীকৃতি দেবে না, উল্টে আমাকে নোংরা বলে ধিক্কার দেবে। তখন নিশ্চয় খুশি হবেন আপনি। কৃতিক হাঁটু গেড়ে ওর মুখোমুখি হয়ে বসে বলল, আমি সমাজ মানি না, আর যে সমাজ আমার বউয়ের দিকে আঙুল তুলে কথা বলবে আমি সেই সমাজই ধ্বংস করে দিব। আই রিপিট, ধ্বংস করে দিব। কৃতিকের কথা শুনে ওর চোখে চোখ রাখলো অরু। চোখ তো নয়, যেন জ্বলন্ত আগ্নেয়গিরির দাবানল, যে তাকাবে সেই ভস্ম হয়ে যাবে। অথচ ফর্সা পুরুষালী তীক্ষ্ণ চোয়াল জোড়া মুখশ্রীটা কতটাই না সুন্দর। এক মুহূর্তের জন্য অরুর মনে হলো এই অসম্ভব সুদর্শন পুরুষটা ওর স্বামী। হুট করেই কেমন কৃতিককে অন্য নজরে আবিষ্কার করেছে অরু। কয়েক মুহূর্তের জন্য নিজেকে বসিয়ে দিল কৃতিকের বাম পাশে তার পত্নী রূপে। পরবর্তীতেই অন্য মনটা লাফিয়ে উঠে বলল, না না না, এটা কি করে সম্ভব? এমন একটা রাগী বদমেজাজি বেপরোয়া লোকের সাথে সারা জীবন কাটানো অসম্ভব। কারণ আর যাই হোক, সারা জীবন কৃতিকের হাতে মার খাওয়ার কোনো ইচ্ছে নেই অরুর। কি হলো? হঠাৎ করেই কৃতিকের কথায় ধ্যান ভাঙে অরুর। বেরিয়ে আসে নিজের দিবা স্বপ্ন থেকে, ছোট্ট করে জবাব দেয়, কিছু না। কৃতিক ওর ভেজা চুলে হাত বুলিয়ে দিয়ে আশ্বস্ত করে পুনরায় বলে, অনেক রাত হয়ে গেছে, ঘুমিয়ে পড়। চিন্তা নেই, পুরো দুনিয়া আমি 2 হাতে সামলে নিব।
তোর গায়ে কলঙ্কের আঁশও আসতে দিব না। একটু বসা রাখতেই পারিস। হার্টবিট। কৃতিকের শেষ কথাতে অরু চকিতে মাথা তুললে বলল, কি? বলেছি তুই আমার হার্টবিট। আ আ অরু কিছু বলবে তার আগেই ওর দিকে চোখ পাকিয়ে কৃতিক বলল, আর একটাও প্রশ্ন করবি না, তাহলে মার খাবি। অপারগ অরু আর কি বা করবে? বাড়ির ভয়ে চুপচাপ পা বাড়ায় নিজের জন্য বরাদ্দকৃত রুমের দিকে। কৃতিক অরুর যাওয়ার পানে তাকিয়ে দ্বিতীয়বার বিড়বিড়ায়, হার্টবিট।